প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিত দোসরের আজকের ভিডিও ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিভিশন অফ এ স্ট্রেট লাইন সেগমেন্ট, অর্থাৎ একটি সরল রেখাংশকে কোনো বিন্দু অন্তর্বিভক্ত অথবা বহির্বিভক্ত করলে সেই বিন্দুটির স্থানাঙ্ক আমরা নির্ণয় করব যদি সরল রেখাংশটির দুটো প্রান্তবিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা থাকে, এবং পরবর্তীতে আমরা সেই বিন্দুর স্থানাঙ্কের সাহায্য নিয়ে আরও নতুন কয়েকটা সূত্র তৈরি করব। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পরস্পর সমকোণে নত দুটো সরল রেখা, যাদেরকে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বলবো। লেট আস টেক টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনস xo x dashed and yo y dashed as axis of reference. Let us take, ধরো এই সরল রেখাটি x dashed এবং এই সরল রেখাটি আমি নিলাম y dashed। পরস্পর সমকোণে নত একটি সরল রেখাংশ, ধরা যাক এই একটি সরল রেখাংশ যার নাম দিচ্ছি আমি PQ, যার P বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং Q বিন্দুর স্থানাঙ্ক x2, y2। P বিন্দুর স্থানাঙ্ক x1, y1, Q বিন্দুর স্থানাঙ্ক x2, y2। একটি বিন্দু মনে করছি R, যা এই PQ রেখাংশকে m:n এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে মনে করা যাক এইখানে সেই বিন্দুটির অবস্থান R, আর সেই বিন্দুটি যে বিন্দু এই PQকে যে দুটো খণ্ডে বিভক্ত করলো, সেই খণ্ড দুটি হচ্ছে একটা PR এবং আরেকটা RQ। তো এই PR is to RQ এই রেশিওটা হচ্ছে m:n। এটি m:n এই রেশিও। তো উই হ্যাভ টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট R। এই R বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় আমরা করতে চলেছি। কিভাবে? এই যে P বিন্দুর স্থানাঙ্ক x1, y1, তাহলে আমি P থেকে যদি লম্ব অঙ্কন করি x অ্যাক্সিসের ওপরে, ধরা যাক PL, ঠিক একইভাবে Q থেকে লম্ব অঙ্কন করছি, ধরা যাক এটা QM, এবং R থেকেও আমি একটা লম্ব অঙ্কন করছি, ধরা যাক সেটাকে বলছি RN। P থেকে লম্ব, Q থেকে লম্ব, R থেকে লম্ব, এই তিনটে লম্ব আমরা অঙ্কন করলাম। আরেকটা কাজ আমি করছি, সেটা হলো P বিন্দুর থ্রু দিয়ে আমি একটা লাইন ড্র করছি which is parallel to x axis। এই রেখাটা ধরো যে এখানে এই Q বিন্দুর গামী যে রেখাটি লম্বটি রয়েছে, অর্থাৎ QM, এই QM, আমি QMটা একটু পরিষ্কার করে আঁকি। এই QM রেখাটিকে P বিন্দুগামী x অ্যাক্সিসের একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যেটি QM কে S বিন্দুতে ছেদ করেছে, এবং ধরে নিলাম সেটা RN কে T বিন্দুতে ছেদ করেছে। এইবার লক্ষ্য করা যাক যে P বিন্দুর স্থানাঙ্ক x1, y1, তাহলে OL সমান x1 এবং PL সমান বা LP সমান এটা হচ্ছে y1। Q বিন্দুর স্থানাঙ্ক x2, y2, তার মানে OM সমান
OM এটা হচ্ছে x স্থানাঙ্ক কিউ বিন্দু, সেটি হচ্ছে তোমার x2, এবং QM এই লেন্থটা এটা হচ্ছে y2। এগুলো আমরা জানি, জিওমেট্রিক্যালি আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে আর বিন্দুর স্থানাঙ্ক x, y। মনে করছি আর বিন্দুর স্থানাঙ্ক x, y। এবার কতগুলো জিনিস লক্ষ্য করো যে এখানে চতুর্ভুজ তৈরি হয়েছে PLMS। PLMS এই যে চতুর্ভুজটি, এটি একটি আয়তক্ষেত্র। আমরা খুব স্পষ্টতই বুঝতে পারছি যে P এর সমান্তরাল LM এবং আবার PL সমান্তরাল SM, কারণ উভয়ই আবার x অ্যাক্সিসের উপরে লম্ব, অর্থাৎ এটি প্রথমত সমান্তরিক, দ্বিতীয়ত আয়তক্ষেত্র, কারণ এখানে সমকোণ রয়েছে। সুতরাং এই PL এর সাথে SM এটা নিশ্চয়ই দৈর্ঘ্যে সমান হবে। তো PL এটা আমি দেখতে পেলাম যে এই দৈর্ঘ্যটা y1, তাহলে SM এটাও কিন্তু y1। অর্থাৎ খুব সহজে আমরা QS এই লেন্থটাকে বার করে ফেলতে পারবো। QS, এই QS সমান QM মাইনাস SM, আর QM হচ্ছে অলরেডি আমরা দেখেছি y2, তার মানে এটা y2 মাইনাস y1। QS, এই QSটা হচ্ছে y2 মাইনাস y1। একইভাবে PL এর সাথে TN এই দৈর্ঘ্যটা সমান, কারণ PLNT এই চতুর্ভুজটিও একটি আয়তক্ষেত্র, অর্থাৎ TN এটা y1 হবে। এবং RT যদি আমি বার করতে চাই, এই RT এটাকে যদি আমি বার করতে চাই, তো RT লেন্থ হবে y মাইনাস y1। এই RN হচ্ছে y, আমি যেহেতু আর বিন্দুর y স্থানাঙ্ক ধরেছি y, x, y, তাহলে RN সমান y। এখানে আমি সেটা লিখি যে RN সমান y, এবং ON সমান, এই ON সমান x, সেভাবে আমি কনসিডার করেছি। তাহলে এই জিনিসটা পেলাম। এবার লক্ষ্য করি যে LN এর সাথে PT সমান। LN আমরা পাবো কি করে না, ON মাইনাস OL, অর্থাৎ LN, এই LN এর সাথে PT সমান। তাহলে আমি যদি লিখি যে PT এই লেন্থটা, PT সমান আসলে LN সমান হয়ে যাচ্ছে যে ON মাইনাস OL, আর অলরেডি আমরা ON সমান জানি, ON সমান এই যে ধরে নিয়েছি x, মাইনাস OL সমান সেটাও জানি x1, তাহলে এটা হয়ে গেল x মাইনাস x1। PT সমান হয়ে গেল x মাইনাস x1। এবার আমি বার করতে চাইব PS, কারণ PS এর সাথে LM সমান, PS তার সাথে LM সমান, আর এই LMটাকে আমি লিখতেই পারবো যে OM মাইনাস OL, OM মাইনাস OL সেটাই হচ্ছে LM। আর OM হচ্ছে x কোঅর্ডিনেট অফ পয়েন্ট Q, x coordinate of point Q, that is x2, and OL x coordinate of point P, that is x1. So x2 minus x1, this represent the length PS. বোঝা গেল? এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। এবার আমি এই PR is to RQ, এটা M is to N বলা হয়েছে, তো আমি ধরে নিচ্ছি যে PR এর লেন্থটা হচ্ছে MK ইউনিট, তাহলে অবশ্যই RQ এর লেন্থ হবে NK ইউনিট। এখন লক্ষ্য করো যে ত্রিভুজ PRT এই ত্রিভুজ এবং ত্রিভুজ PQS এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। কেন বলছি সদৃশকোণী? না, একটা সাধারণ কোণ আছে দুটো ত্রিভুজের মধ্যেই। আবার দেখো এই সমকোণ সমান, তাহলে তৃতীয় কোণগুলো অবশ্যই সমান হবে, এই দুটো কোণ সমান। তাহলে ত্রিভুজ PRT এবং ত্রিভুজ PQS এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। আর সদৃশকোণী হলেই, দুটো ত্রিভুজ সদৃশকোণী হলেই তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতী হয়। এবার আমরা তাহলে এই সমানুপাতটা তৈরি করব। তাহলে আমরা পেয়ে গেছি এখানে যে ত্রিভুজ PRT, আমি উপরের এই তথ্যগুলোকে একটু মুছে দিই এই পর্যন্ত। ত্রিভুজ PRT আমি লিখছি, ত্রিভুজ PRT
এবং ত্রিভুজ PSQ সদৃশকোণী। তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতে, আমি সেই সমানুপাতটা এবার বানাবো। দেখো লক্ষ্য করে আমি প্রথমে এই সমকোণের বিপরীতটাকে নিচ্ছি। ছোট ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু মানে PR, বাহু PR ডিভাইডেড বাই এই সমকোণের বিপরীত মানে হচ্ছে PQ সমান এই কোণের বিপরীত নিই, এই কোণের বিপরীত হচ্ছে PT, এই কোণের বিপরীত হচ্ছে PS সমান এই সমান যেটা সাধারণ কোণ রয়েছে তার বিপরীত নিচ্ছি RT ডিভাইডেড বাই এর বিপরীত নিচ্ছি QS বড় ত্রিভুজের জন্য। তো এই সমানুপাতটা আমরা পেয়ে গেলাম। এবার আমি কতগুলো মান এখান থেকে অলরেডি আমরা যেগুলো বার করেছি, PR এটা তো অলরেডি আমি ধরেছি, দেখো MK এখানে, তাহলে MK ডিভাইডেড বাই PQ মানে অ্যাকচুয়ালি PR প্লাস RQ। তো PR প্লাস RQ যদি আমি এটা যোগ করি তো PQ মানে হয়ে যাবে MK প্লাস NK, তার মানে K ইন্টু M প্লাস N। তো সেটাই আমরা এখানে লিখব যে K ইন্টু M প্লাস N। তাহলে এই রেশিওটা আমি লিখে ফেললাম। PT অলরেডি আমি ভ্যালু পেয়েছি এখানে x মাইনাস x1, সেটাকে লিখছি x মাইনাস x1। PS এর ভ্যালু, PS লক্ষ্য করি যে PS মানে হচ্ছে আমি অলরেডি বার করেছি, দেখো এখানে x2 মাইনাস x1, তাহলে এটা x2 মাইনাস x1। এবার আমি RT-তে যাব, RT-র ভ্যালু এখানেই লেখা রয়েছে y মাইনাস y1, এবং RT-র পরে আমি QS চাইব, QS মানে হচ্ছে y2 মাইনাস y1, y2 মাইনাস y1। এইবার আমি এই নিচের দিকটাকে একটু মুছে দিই। আমি এই সমানুপাতের এখানে আবার দেখো K ক্যান্সেল হয়ে গেল। আমি যদি প্রথম অংশটা নিই, এই অংশটাকে নিয়ে যদি কাজ করি এরপরে, তাহলে কি পাবো দেখো যে M ডিভাইডেড বাই M প্লাস N সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমি যদি ডায়াগোনালি মাল্টিপ্লাই করি তাহলে পাবো যে M প্লাস N ইন্টু x, আমি এর সাথে এটা গুণ করছি x ইন্টু M প্লাস N, মাইনাস M প্লাস N ইন্টু x1 এর দিয়ে গুণ করলাম, সমান হয়ে যাবে, আমি M এর সাথে গুণটা যদি করেই দিই, M x2 মাইনাস M x1, M x2 মাইনাস M x1। তাহলে কি দাঁড়ালো, এই গুণটা আমি করে দেব বা সাইড চেঞ্জ করে নেব সেই সাথে সাথে, M প্লাস N ইন্টু x সমান, এটাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে mx2 মাইনাস mx1 অলরেডি আছে, আর এটা প্লাস হয়ে চলে গেল ডান দিকে, এবং আমি গুণটা করে দিচ্ছি, দেখো mx1 প্লাস nx1। তাহলে এই মাইনাস mx1 প্লাস mx1 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো mx2 প্লাস nx1। এবং এরপর আমি যদি x এর ভ্যালুটাকে বের করতে চাই, ভ্যালু অফ x, তাহলে কি হবে না mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। x এর মান আমি পেয়ে গেলাম, আমি সেই x এর মানটিকে নোট করে রাখছি উপরে, ভ্যালু অফ x। তাহলে x এর মান আমরা পেলাম যে x ইজ ইকুয়াল টু mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। এবার আমি এই যে সমানুপাতটা পেয়েছি তার এই প্রথম অংশ এবং এই অংশটা নিয়ে কাজ করব। যে সমানুপাতটি পেয়েছি তার এই অংশটা নিয়ে কাজ করব, যে m ডিভাইডেড বাই m প্লাস n সমান, এর সাথে এই অংশ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1। ঠিক একইভাবে যেভাবে আমরা x বের করলাম সেইভাবেই যদি হিসেবটা করি, আড়াআড়ি গুণ করতে থাকি, যে দেখো y ইন্টু m প্লাস n মাইনাস y1 ইন্টু m প্লাস n সমান m y2 মাইনাস m y1।
এটাকে সাইড চেঞ্জ করে নেব ঠিক আগের মতোই। তাহলে y ইন্টু এম প্লাস এন সমান এম ওয়াই টু প্লাস এম ওয়াই ওয়ান, এটা প্লাস হয়ে গেল, এটা হবে এম ওয়াই ওয়ান প্লাস এন ওয়াই ওয়ান, এম ওয়াই ওয়ানগুলো ক্যান্সেল হয়ে গেল। তো যথারীতি আমরা y এর ভ্যালু পেয়ে যাব এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এদিক থেকে এম প্লাস এন। তো আমরা সেই y এর ভ্যালুটি এবার উপরে লিখে ফেলবো। তাহলে y এর ভ্যালু পেলাম আমরা y ইজ ইকুয়াল টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। অর্থাৎ এই আর বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল, আর বিন্দুটির স্থানাঙ্ক হয়ে গেল এরকমের যে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। অর্থাৎ একটা সরল রেখাংশ তার যদি দুটো এন্ড পয়েন্টের কোঅর্ডিনেটস দেওয়া থাকে এবং কোনো একটা বিন্দু সেই সরলরেখাংশকে যদি এম ইজ টু এন এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সেই বিন্দুটির স্থানাঙ্ক আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করে ফেলতে পারব। এবার একটা স্পেশাল কেস আমরা লক্ষ্য করি যে ধরো এই আর বিন্দু যদি পি কিউ রেখাংশের মধ্যবিন্দু হয়, তাহলে কি হবে না, এই এম ইজ টু এন এই যে রেশিওটি, সেক্ষেত্রে এম এর সাথে এন সমান হয়ে যাবে, অর্থাৎ 1:1 এই রেশিও হবে। ঠিক এখানে তাহলে এম সমান এন সমান, আমি যদি একটা কিছু কনসিডার করে নিই, ধরো এ, এক্ষেত্রে এম সমান এন সমান এ আমি ধরে নিচ্ছি, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে সেক্ষেত্রে সেটা আমরা লক্ষ্য করি, এই সূত্রতে বসিয়েই লক্ষ্য করি যে আর বিন্দুর স্থানাঙ্ক হবে সেক্ষেত্রে, আর বিন্দুর স্থানাঙ্ক হবে সেক্ষেত্রে এম এর পরিবর্তে আমি এ বসাবো, তাহলে এ এক্স টু প্লাস এ এক্স ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস এ, কমা এ ওয়াই টু প্লাস এ ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস এ। হিসেব করলে দেখা যাবে, ক্যালকুলেশন করলেই দেখা যাবে, ওপর থেকে এ কমন চলে যাক, ওপর থেকে এ কমন চলে গেল, নিচে 2a হলো, মানে a ইন্টু এক্স টু প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2a, এটা কেটে যাবে, কমা এখানেও তাই a ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, এখানেও 2a হবে, এটা কেটে যাবে। অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্ক সেক্ষেত্রে আমরা পেয়ে যাব যে এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু, কমা y2 প্লাস y1 বাই 2, যখন আর বিন্দুটি ওই রেখাংশের মধ্যবিন্দু। When r be the midpoint of the line segment, then the coordinate of point r x1 plus x2 by 2, comma y1 plus y2 by 2 if the endpoints are x1 y1 and x2 y2। তাহলে একটা রেখাংশ যখন কোনো একটা বিন্দুর দ্বারা অন্তর্বিভক্ত হচ্ছে, দুটো খণ্ডে বিভক্ত হচ্ছে, তখন আমরা সেই বিন্দুটির স্থানাঙ্কও নির্ণয় করতে পারছি এই সূত্রের সাহায্যে, এবং ওই বিন্দুটি যখন মধ্যবিন্দু, অর্থাৎ যে দুটো খণ্ড তৈরি করছে সে খণ্ড দুটো যদি পরিমাপে সমান হয়, তাহলে আর বিন্দুকে আমরা বলবো মধ্যবিন্দু বা মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট। আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুব সহজে নির্ণয় করে ফেলতে পারছি আমরা, না এক্স স্থানাঙ্ক দুটির যোগফল ডিভাইডেড বাই 2, কমা ওয়াই স্থানাঙ্ক দুটির যোগফল ডিভাইডেড বাই 2। তো এই অন্তর্বিভক্তর যেমন করে তেমনি কোনো বিন্দু একটা সরল রেখাংশকে বহির্বিভক্তও করতে পারে, বহির্বিভক্তও করতে পারে। আর বহির্বিভক্ত করলে কি হবে আমরা লক্ষ্য করি, জ্যামিতিক উপায়েই যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই ধরো একটা সরল রেখাংশ যেটির নাম দিচ্ছি আমি পি কিউ, আর একটা বিন্দু আর, সে এই পি কিউ রেখাংশকে যে দুটো খণ্ডে বিভক্ত করছে, আর বিন্দু কিন্তু পি কিউর বাইরে আছে, পি কিউ রেখাটা যে সরলরেখার উপরে অবস্থিত তার উপরে, কিন্তু পি কিউর বাইরে রয়েছে। তো সেক্ষেত্রে আর বিন্দুটি
এই পিকিউ রেখাংশকে বহির্বিভক্ত করবে এবং খণ্ড দুটো কি হবে, একটা খণ্ড হবে পিআর, আরেকটা খণ্ড হবে আর কিউ। এখানেও তাই হয়েছিল, পিআর আর কিউ। কিন্তু একটা লক্ষ্য করার বিষয়, আর বিন্দু যখন পিকিউর অভ্যন্তরে অবস্থান করছে তখন খণ্ড দুটোর যে দিক নির্দেশ করছে, দিক নির্দেশিত যদি বলি আমি এই রেখাংশকে, তাহলে পি থেকে আর এবং আর থেকে কিউ একই দিক সূচিত করছে। কিন্তু এখানে খণ্ড দুটি লক্ষ্য করো, পিআর যে অভিমুখে, আর কিউ কিন্তু তার বিপরীত অভিমুখ সূচিত করছে। অর্থাৎ আমরা পিআর ডাইরেকশনটাকে যদি পজিটিভ ধরি, আর কিউ ডাইরেকশনকে আমরা নেগেটিভ ধরবো সেক্ষেত্রে। তাই m:n এই অনুপাতটার কথা যখন বলবো, মনে করি আর বিন্দু পিকিউ রেখাংশকে m:n এই অনুপাতে বহির্বিভক্ত করছে, সেটার অর্থ হচ্ছে যে আর বিন্দু পিকিউকে m:-n এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে। অর্থাৎ আমরা আগে যে সূত্রটা বের করেছি, আগে যে সূত্রের সাহায্যে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাইছিলাম, সেখানে খুব সরলভাবে আমরা n এর পরিবর্তে যদি -n বসিয়ে দিই, তাহলেই আমরা দ্বিতীয় ক্ষেত্রে আর বিন্দুর স্থানাঙ্কটি পেয়ে যাব। এবং সেটা কি হয় একবার লিখে ফেলি। সেক্ষেত্রে আর বিন্দুর স্থানাঙ্কটি হবে, আমি এখানে লিখছি যে দেখো, n এর জায়গায় -n বসালে পরে আমরা পাবো mx2 nx1 ডিভাইডেড বাই m-n, কমা my2 ny1 ডিভাইডেড বাই m-n। সুতরাং আর যখন পিকিউর বাইরে অবস্থিত থেকে পিকিউকে খণ্ডিত করছে, তখন যখন এক্সটার্নাল ডিভিশন হচ্ছে, তখন আর বিন্দুর স্থানাঙ্ক mx2 nx1 ডিভাইডেড বাই m-n, কমা my2 ny1 ডিভাইডেড বাই m-n হবে। তো এই প্রপার্টি ব্যবহার করে আমরা জ্যামিতির অনেক উপপাদ্য অ্যানালিটিক্যালি প্রমাণ করতে পারবো এবং আমরা দেখাবো সেরকমই একটি উপপাদ্য, খুব পপুলার একটা উপপাদ্য, তোমাদের সিলেবাসে রয়েছে এমন একটি উপপাদ্য, তার অ্যানালিটিক্যালি কি করে প্রমাণ করা যায় আমি দেখাচ্ছি। উপপাদ্যটি হলো, ত্রিভুজের তিনটি মধ্যমা সমবিন্দু স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে প্রমাণ করে দেখাতে হবে। Prove the theorem, the three medians of a triangle are concurrent analytically with the help of analytical geometry। সেক্ষেত্রে কি হবে, তাহলে আমাদের সেই ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। তো ধরা যাক আমি সেই উপপাদ্য করার শুরু করছি। ধরা যাক একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, যে ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1y1, x2y2, x3y3। প্রমাণ করতে হবে ওই ত্রিভুজের তিনটি মধ্যমা তারা সমবিন্দু এবং যে সাধারণ বিন্দু রয়েছে সেই সাধারণ বিন্দুতে সেই মধ্যমা তিনটি 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত হয়, সেটা আমরা এস্টাবলিশ করব। দেখে নিই তাহলে উপপাদ্যটি, দেখতে থাকো। আমরা একটা ত্রিভুজের ছবি আঁকছি, যে ত্রিভুজটির তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ধরা যাক এই হলো ত্রিভুজ, ত্রিভুজটির নামকরণ করলাম এবিসি। এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। আমি মনে করছি যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ। ডি বিন্দু মধ্যবিন্দু বিসি বাহুর। আমরা এইমাত্র একটা রেখাংশকে কোনো একটা বিন্দু যদি m:n অনুপাতে ভাগ করে,
তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে শিখেছি। আবার বিন্দুটা মধ্যবিন্দু হলে তার স্থানাঙ্ক নির্ণয় করতেও শিখে গেছি। অর্থাৎ এখন আমরা এই ডি বিন্দুর স্থানাঙ্ক কত সেটা কিন্তু বের করে ফেলতে পারবো, কারণ আমি বিসি রেখাংশের বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক অলরেডি জানি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে না, বি বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ x2 প্লাস সি বিন্দুর এক্স স্থানাঙ্ক তার মানে x3/2 কমা y2 প্লাস y3/2, এটি হবে ডি বিন্দুর স্থানাঙ্ক। ই বিন্দুর স্থানাঙ্ক ঠিক আমি একইভাবে লিখবো, আমি এই স্থানাঙ্কগুলো এখানে লিখছি। ধরো ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব x2 প্লাস x3/2 কমা y2 প্লাস y3/2। ই বিন্দুর স্থানাঙ্ক আমি বার করে ফেলি। ই বিন্দু হচ্ছে এসির মধ্যবিন্দু, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক হবে দেখো x1 প্লাস x3/2 কমা y1 প্লাস y3/2। একইভাবে এফ বিন্দুর স্থানাঙ্ক হবে এবির মধ্যবিন্দু, তার মানে এটা x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। এই হচ্ছে মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক, যেগুলো আমরা নির্ণয় করে ফেলতে পারলাম ঠিক আগের সূত্রটা অনুসারে। এবার আমি একটা মধ্যমা আঁকছি। ধরা যাক এডি মধ্যমাটা আমি এঁকে ফেললাম। আর এডি মধ্যমা এর ওপরে একটা এমন বিন্দু নিচ্ছি, ধরা যাক বিন্দুটা এরকম জায়গায় আছে, যার নাম দিচ্ছি আমি G1। এই G1 এডিকে ধরে নিলাম যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে G1 বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে ওই সূত্র অনুসারে? না, G1 বিন্দুর স্থানাঙ্ক হবে, আমি G1 লিখছি, G1 বিন্দুর স্থানাঙ্ক হবে m তার বিপরীত বাহু তারপরে 2 ইন্টু ডি বিন্দুর স্থানাঙ্ক। তার মানে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, তবু আমি একবার লিখছি যে 2 ইন্টু x2 প্লাস x3/2 প্লাস 1 ইন্টু x1 তাহলে কি হলো mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n 2 প্লাস 1। এটা G1 বিন্দুর x স্থানাঙ্ক আমি লিখলাম। y স্থানাঙ্কটাও ঠিক একইভাবে আমরা লিখব যে 2 ইন্টু এটা অর্থাৎ y2 প্লাস y3/2 প্লাস 1 ইন্টু y1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। হিসেব করলে কি পাওয়া যাবে দেখো, এই 2 কেটে যাবে, তাহলে x1 প্লাস x2 প্লাস x3/3 কমা এখানেও 2 কেটে যাবে, তাহলে y1 প্লাস y2 প্লাস y3/3। এটা আমরা G1 এর স্থানাঙ্ক পেলাম। G1 বিন্দুটি কোথায় আছে না এডির ওপরে আছে এবং এডিকে 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এবার আমি আরেকটা মধ্যমা টানি, ধরো বি মধ্যমা। এই বি মধ্যমার উপরে একটা বিন্দু নিচ্ছি, ধরা যাক তার নাম G2, আমি ছবিতে দেখাচ্ছি না, তার নাম G2, এবং G2 এই বি কে 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে G2 বিন্দু। তাহলে দেখো যে G2 বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে। আমি G1 বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি এখানে, আমি এটা এই পোর্শনটা মুছে দিচ্ছি। G2 বিন্দুর ক্ষেত্রেও কি হবে না G2 বিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো এই একইভাবে। দেখো 2 ইন্টু ই এর এক্স স্থানাঙ্ক এরকম, 2 গুলো কেটে যাবে, যথারীতি দেখবে যে x1 প্লাস x3, ঠিক আছে, প্লাস 1 ইন্টু বি এর যেটি এক্স স্থানাঙ্ক মানে x2 ডিভাইডেড বাই 2 প্লাস 1। এখানে যেটা ছিল যে 2 আর এটা তোমার 2 হয়েছে, 2 গুলো কেটে যাবে, এই কমা যথারীতি 2 ইন্টু y1 এর যে স্থানাঙ্কটা y1 প্লাস y3/2 প্লাস 1 ইন্টু y2
ডিভাইডেড বাই 2 প্লাস 1, হিসেব করে লক্ষ্য করো এখানেও 2 কেটে যাবে, এখানেও 2 কেটে যাবে, অর্থাৎ g2 এর স্থানাঙ্ক দাঁড়াবে x1 প্লাস x2 প্লাস x3, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। g2 বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তো কি দেখা গেল যে g1 এবং g2 এই দুটো বিন্দুর স্থানাঙ্কই একই বিন্দু সূচিত করছে, অর্থাৎ স্থানাঙ্ক একই, তার মানে একই বিন্দু সূচিত করছে। আমি যেটাকে g2 ধরেছিলাম এবং g1 যেটা ধরেছি এই দুটো কিন্তু একই বিন্দু। আমি তাই জন্য আগে g2 এর অবস্থানটা দেখাইনি, জাস্ট মুখে বলছিলাম। তাহলে g1 এবং g2 একই বিন্দু হয়ে গেল, অর্থাৎ BE এবং AD যে বিন্দুটাতে মিলিত হয়েছে সেই বিন্দুটাই আসলে এই বিন্দুটি, মানে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 এই বিন্দুটি। এবং এই বিন্দুটি AD রেখাকে 2:1 অনুপাতে ভাগ করছে, আবার BE এই রেখাটাকেও 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। একইভাবে আমি যদি এখন CF এই মধ্যমাটিকে যোগ করি এবং এই মধ্যমার ওপরে আমি যদি একটা বিন্দু নিই, ধরো G3, সেই G3 বিন্দুটা যদি ধরি যে 2:1 অনুপাতে ভাগ করছে, অন্তর্বিভক্ত করছে, তো G3-র স্থানাঙ্ক নির্ণয় করতে গেলেই তোমরা লক্ষ্য করবে যে G3-র স্থানাঙ্ক হবে ওই একই x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। একইভাবে এই অংশটা তোমরা নিজেরা বের করে দেখবে। এবং তার মানে আমরা দেখবে যে G3 এই বিন্দুটাও কিন্তু এই G1 আর G2 এই তিনটে বিন্দুই একই বিন্দু হয়ে যাচ্ছে, সাধারণ বিন্দু। তার মানে এই যে তিনটে মধ্যমা তাদের অবশ্যই একটা সাধারণ বিন্দু আছে, এবং সেই সাধারণ বিন্দুটি কিন্তু এই মধ্যমা তিনটিকে 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে, 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আজকের এই পর্বের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আবারও স্থানাঙ্ক জ্যামিতির নতুন ভিডিও নিয়ে আসব, দেখতে থাকবে সেই ভিডিওগুলি। আর যারা নতুন এসছো এই চ্যানেলে, যারা নতুন দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটিকে পুশ করে নোটিফিকেশন অল করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।